বিসমিল্লাহির রহমানির রহিম। উচ্চ মাধ্যমিক সমাজ বিজ্ঞান শিক্ষার্থীদের জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আমাদের আজকের আলোচ্য বিষয় উচ্চ মাধ্যমিক সমাজ বিজ্ঞান প্রথম পত্রের অধ্যায় 4 সমাজ বিজ্ঞানের মৌল প্রত্যয়, পার্ট 1 সমাজের সংজ্ঞা ও সম্প্রদায়ের সংজ্ঞা এবং সমাজ ও সম্প্রদায়ের মধ্যে পার্থক্য। মানুষ সামাজিক জীব। সংঘবদ্ধভাবে বসবাস করা মানুষের স্বভাব। সমাজের গর্ভেই মানুষের জন্ম, সমাজের মধ্যেই তার লালন পালন। সমাজের মাধ্যমেই মানুষ সামাজিকতার শিক্ষা পায়। যেহেতু অনেক প্রয়োজন স্বীকার করে মানুষকে বেঁচে থাকতে হয়, তাই সেই প্রয়োজন পূরণের তাগিদেই তৈরি হয়েছে বহুবিধ সামাজিক সম্পর্ক। এসব সামাজিক সম্পর্ক মিলিয়ে সৃষ্টি হয়েছে সমাজ। সমাজের সংজ্ঞা: যখন কিছু সংখ্যক লোক এক বা একাধিক উদ্দেশ্য সাধনের জন্য লেনদেন ও ভাব বিনিময়ের মধ্য দিয়ে একে অন্যের সাথে পারস্পরিক সম্পর্কে গড়ে তোলে, তখন তাদের এই পারস্পরিক সম্পর্কের জটিল অবস্থাকে সমাজ বলা হয়। বিভিন্ন সমাজবিজ্ঞানী সমাজের সংজ্ঞা প্রদান করেছেন। আমরা কয়েকজন সমাজবিজ্ঞানীর সংজ্ঞা উপস্থাপন করার চেষ্টা করছি। সমাজবিজ্ঞানী ম্যাকাইভার ও পেজ বলেন, যেসব সামাজিক সম্পর্কের মধ্যে আমরা জীবনযাপন করি তাদের সংগঠিত রূপই সমাজ। সমাজবিজ্ঞানী ডেভিড পোপেন বলেন, সমাজ হচ্ছে এমন একটি ব্যাপক সামাজিক গোষ্ঠী যা মানবীয় মৌলিক প্রয়োজন মেটাতে পারে এমন সব সামাজিক অনুষ্ঠান প্রতিষ্ঠানকে অন্তর্ভুক্ত করে। গ্রিক দার্শনিক অ্যারিস্টটল বলেন, মানুষ প্রকৃতিগতভাবে সামাজিক জীব। যে মানুষ সমাজে বাস করে না, সে হয় দেবতা, না হয় পশু। প্রদত্ত সংজ্ঞাগুলোর আলোকে বলা যায় যে সমাজ গঠিত হয় যেসব ব্যক্তি নিয়ে, যাদের মধ্যে ভাবের আদান প্রদান রয়েছে পারস্পরিক মেলামেশার সম্পর্ক। সুপ্রিয় শিক্ষার্থী, এই পর্যায়ে আমরা সম্প্রদায় বলতে কি বুঝি তা নিয়ে আলোচনা করব। সম্প্রদায় ইংরেজি কমিউনিটি শব্দের বাংলা প্রতিশব্দ হচ্ছে সম্প্রদায়। যখন কোনো জনগোষ্ঠী একই আচার আচরণ, প্রথা, প্রতিষ্ঠান ও জীবনযাত্রা প্রণালীতে বিশেষভাবে উপস্থিত থাকে, তাদের মাঝে স্বজাত্যবোধ চেতনাটি প্রবলভাবে কাজ করে এবং একটি নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় বাস করে, তখন এই জনগোষ্ঠীকে সম্প্রদায় বলে। বিভিন্ন সমাজবিজ্ঞানী সম্প্রদায়ের সংজ্ঞা দিয়েছেন। আমরা নিম্নে কয়েকজন বিজ্ঞানের সংজ্ঞা উপস্থাপন করার চেষ্টা করছি। সমাজবিজ্ঞানী ম্যাকাইভার ও পেজ বলেন, সম্প্রদায় হচ্ছে এমন একটি জনসমষ্টি যারা সাধারণত একটি নির্দিষ্ট এলাকায় বসবাস করে এবং যারা সমাজজাতীয় জীবনযাত্রা নির্বাহ করে। সমাজবিজ্ঞানী কিংসলি ডেভিস বলেন, সম্প্রদায় হলো একটি নির্দিষ্ট অঞ্চলের বা স্থানের জনগোষ্ঠী যারা সকলেই একই সামাজিক রীতিনীতি মেনে চলে। সমাজবিজ্ঞানী পার্ক ও বার্জেস বলেন, সম্প্রদায় বলতে এমন একটি আঞ্চলিক জনসমষ্টিকে বোঝায় যারা ভাষা, সামাজিক রীতিনীতি, ভাবধারা এবং দৃষ্টিভঙ্গির দিক থেকে এক ও অভিন্ন। প্রদত্ত সংজ্ঞাগুলোর আলোকে আমরা বলতে পারি যে সম্প্রদায় সমাজ অভ্যন্তরে গড়ে ওঠা সংগঠন যা সামাজিক মানুষের জীবনের প্রয়োজনে তাগিদেও গড়ে উঠেছে। এ পর্যায়ে আলোচনা করব সমাজ ও সম্প্রদায়ের মধ্যে পার্থক্য। সমাজ ও সম্প্রদায়ের মধ্যে পার্থক্য আলোচনা করতে গিয়ে আমরা পার্থক্যের বিষয় সহ তুলে ধরব। পার্থক্যের বিষয় সংজ্ঞাগত। সমাজ, যেসব সামাজিক সম্পর্কের মধ্যে আমরা জীবনযাপন করি তাদের সংগঠিত রূপই সমাজ। সম্প্রদায়, সম্প্রদায় বলতে এমন একটি জনসমষ্টিকে বোঝায় যারা ভাষা, সামাজিক রীতিনীতি, ভাবধারা ও দৃষ্টিভঙ্গির দিক থেকে এক ও অভিন্ন। অঞ্চল ভেদে পার্থক্য। সমাজ, সমাজের জন্য জনসমষ্টির একটি নির্দিষ্ট ভূখণ্ডের প্রয়োজন নেই, যেমন ছাত্র সমাজ। সম্প্রদায়, সম্প্রদায়ের ক্ষেত্রে জনসমষ্টিকে অবশ্যই নির্দিষ্ট ভূখণ্ডের বাসিন্দা হতে হবে, যেমন একটি
গ্রামীণ সম্প্রদায়। উদ্দেশ্যগত দিক থেকে পার্থক্য। সমাজের বৈশিষ্ট্য হলো একই উদ্দেশ্য সাধনের জন্য সংঘবদ্ধভাবে বসবাস করা। সম্প্রদায়ভুক্ত মানুষ বিভিন্ন পেশা ও জীবনযাত্রার অধিকারী। আদর্শগত দিক থেকে পার্থক্য। সমাজস্থ মানুষ বিভিন্ন ধরনের আদর্শে বিশ্বাসী হতে পারে। সম্প্রদায়গত জীবনযাপনের আদর্শ ও রীতিনীতি এক ও অভিন্ন। গঠন প্রকৃতি দিক দিয়ে পার্থক্য। সমাজ ব্যক্তিবাদীর পারস্পরিক সম্পর্কের দ্বারা গড়ে ওঠে, সম্প্রদায় গড়ে ওঠে স্বতঃস্ফূর্তভাবে। পরিসর। সমাজ একটি বৃহৎ একক, যেমন বুর্জোয়া সমাজ বলতে পৃথিবীর সমস্ত বুর্জোয়াকে বোঝায়। সম্প্রদায় সমাজ অপেক্ষা ক্ষুদ্রতর, যেমন গ্রামীণ সম্প্রদায় বলতে শুধু সংশ্লিষ্ট গ্রাম কিংবা শহরকে বোঝায়। গতিশীলতা। সমাজ ক্রমবিবর্তনশীল, যেমন মানব সভ্যতার বিভিন্ন স্তরে বিভিন্ন সমাজের অস্তিত্ব ছিল, সম্প্রদায়ের অস্তিত্ব অধিকতর স্থায়ী। সমাজের সদস্যদের স্বার্থ সাধারণত বহুমাত্রিক, সম্প্রদায়ের মানুষের স্বার্থের মধ্যে বিভিন্নতা কম। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আলোচনা করছি সমাজ ও সম্প্রদায়ের মধ্যে পার্থক্য। অংশীদারিত্ব। একটি সমাজে দুই বা ততোধিক সম্প্রদায় থাকতে পারে। একটি সম্প্রদায় দুই বা ততোধিক সমাজের অস্তিত্ব বিদ্যমান নয়। রীতিনীতি। সমাজ হচ্ছে মানুষের সৃষ্ট কতগুলো রীতিনীতি দ্বারা গড়ে ওঠে একটি ব্যবস্থা, যার মাধ্যমে সমাজস্থ মানুষ পারস্পরিক প্রয়োজন মিটিয়ে থাকে। সম্প্রদায় হচ্ছে অভিন্ন রীতিনীতি সম্বলিত একটি জনসমষ্টি, যা ক্ষুদ্র বা বৃহৎ হতে পারে। অধিকার। একটি সমাজে সব ধরনের মানুষ বসবাস করতে পারে। একটি সম্প্রদায়ে সব ধরনের মানুষ বসবাস করতে পারে না, কারণ সম্প্রদায়ে রয়েছে কঠোর প্রথা পদ্ধতি যা সমাজের নেই। নির্ভরশীলতা। সমাজ অভিন্ন জীবনযাপনের কোনো সংস্থা নয়, কিন্তু সম্প্রদায় স্বয়ংসম্পূর্ণ হতে পারে। সংস্কৃতিগত। সমাজে বসবাসকারী মানুষের মধ্যে মানুষের সাংস্কৃতিক বৈশিষ্ট্যের প্রতি গুরুত্ব দেওয়া হয় না, সম্প্রদায়ে বসবাসকারী মানুষের সাংস্কৃতিক বৈশিষ্ট্যের প্রতি গুরুত্ব দেওয়া হয়। সমাজ একটি বিমূর্ত প্রত্যয়, সম্প্রদায় একটি মূর্ত প্রত্যয়। সমাজ ও সম্প্রদায়ের মধ্যে তাৎপর্যপূর্ণ পার্থক্য বিদ্যমান থাকলেও আমরা আলোচনার আলোকে বলতে পারি যে মানব জীবনে সমাজ ও সম্প্রদায় উভয়ই প্রয়োজনীয়তা অপরিহার্য, আর এই জন্য সমাজ বিজ্ঞানে এই দুটি প্রত্যয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুপ্রিয় শিক্ষার্থী, এ পর্যায়ে আমরা আলোচনা করব দল বলতে আমরা কি বুঝি, দলের শ্রেণী বিভাগ আলোচনা করব। সামাজিক গোষ্ঠী বা দল। সাধারণ অর্থে দল বা গোষ্ঠী বলতে কয়েকজন লোকের সমষ্টিকে বোঝায়। দলের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে গ্রুপ। সুতরাং যখন দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে পারস্পরিক সম্পর্ক বা মিথস্ক্রিয়া হয়, তখন তাকে দল বলে। বিভিন্ন সমাজবিজ্ঞানী দলের বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন। আমরা কয়েকজন সমাজবিজ্ঞানীর সংজ্ঞা উপস্থাপন করার চেষ্টা করছি। সমাজবিজ্ঞানী রবার্ট মার্টনের মতে দল বা গোষ্ঠী হচ্ছে এমন কিছু লোকের সমষ্টি যারা একে অপরের সঙ্গে স্বীকৃত ও নির্দিষ্ট ধারায় বা প্রণালীতে মিথস্ক্রিয়ায় রত হয়, যারা মনে করে যে তারা একটি গোষ্ঠীর অন্তর্ভুক্ত এবং যাদেরকে অন্যরা মনে করে যে তারা একটি গোষ্ঠীর সদস্য। সমাজবিজ্ঞানী স্মলের মতে কোনো জনগোষ্ঠীর ভিতর লক্ষণীয় অভিন্ন সম্পর্ক থাকলে তাকে সামাজিক গোষ্ঠী বা দল বলা যেতে পারে। সমাজবিজ্ঞানী পার্ক ও বার্জেস বলেন, দল হলো এমন একটি জনসমষ্টি যার সদস্যদের উদ্দেশ্য লক্ষ্য হবে এক অভিন্ন এবং যেখানে সদস্যদের কাজকর্মের মধ্যে মিল থাকবে। উপযুক্ত সংজ্ঞাগুলোর আলোকে বলা যায় যে মানুষ দলবদ্ধভাবে সমাজে বসবাস করে এবং তার চাহিদা পূরণ করে থাকে। সমাজের মূল কেন্দ্রবিন্দুতে অবস্থান করে
সামাজিক দল সমাজের গুরুত্বপূর্ণ কার্যাবলী সম্পাদন করে থাকে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা সমাজবিজ্ঞান প্রথম পাঠের অধ্যায় 4 সমাজবিজ্ঞানের মূল উপত্যা থেকে পাঠ 6-7 দল কি, দলের শ্রেণী বিভাগ সম্পর্কে আলোচনা করার চেষ্টা করছি। এরপর যে আলোচনা করছি দলের শ্রেণী বিভাগ। বিভিন্ন সমাজবিজ্ঞানী ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে দলের শ্রেণী বিভাগ করেছেন। সমাজবিজ্ঞানী C.H. কুলি দলকে দুভাগে ভাগ করেছেন: প্রাথমিক বা মুখ্য দল অর্থাৎ প্রাইমারি গ্রুপ, মাধ্যমিক বা গৌণ দল অর্থাৎ সেকেন্ডারি গ্রুপ। প্রাইমারি গ্রুপ যখন একটি দলের সদস্যের মধ্যে মুখোমুখি এবং ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান থাকে তখন তাকে মুখ্য দল বা প্রাইমারি গ্রুপ বলে। যেমন পরিবার, মুখ্য দলে দুটি বৈশিষ্ট্য বিদ্যমান থাকে, যথা ক সদস্যদের মধ্যে মুখোমুখি সম্পর্ক থাকে, খ এ সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ থাকে। মাধ্যমিক বা গৌণ দল সেকেন্ডারি গ্রুপ যখন একটি দলের সদস্যদের মধ্যে মুখোমুখি বা ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান থাকে না তখন তাকে সেকেন্ডারি গ্রুপ বা গৌণ দল বলে। যেমন রাজনৈতিক দল, গৌণ দলে দুটি বৈশিষ্ট্য বিদ্যমান থাকে, যথা দূরবর্তী সম্পর্ক বিদ্যমান থাকে, খ দূরবর্তী সম্পর্ক থাকে না। মার্কিন সমাজবিজ্ঞানী সামনার ও কেলার দলকে দুভাগে ভাগ করেছেন, যথা অন্তর্দল এবং বহির্দল। অন্তর্দল ইন গ্রুপ যখন একটি দলের সদস্যদের মধ্যে আমরা অনুভূতি বিদ্যমান থাকে তখন তাকে অন্তর্দল বা ইন গ্রুপ বলে। এই দলের সদস্যদের মধ্যে সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। বহির্দল আউট গ্রুপ যখন কোনো দলের সদস্যদের মধ্যে আমরা অনুভূতি বিদ্যমান থাকে না তখন তাকে বহির্দল বা আউট গ্রুপ বলে। একে অপরের সঙ্গে ঘনিষ্ঠ সংযোগ রক্ষা করতে পারে না। সামাজিক মনোবিজ্ঞানী এল উড দল বা গোষ্ঠীকে কয়েকটি ভাগে ভাগ করেছেন: অনৈচ্ছিক দল বা গোষ্ঠী, ঐচ্ছিক দল বা গোষ্ঠী। অনৈচ্ছিক দল বা গোষ্ঠী ইনভলান্টারি গ্রুপ যেখানে ব্যক্তি স্বেচ্ছায় নয় বরং জন্মগতভাবে সদস্যপদ লাভ করে তা অনৈচ্ছিক দল নামে অভিহিত, যেমন পরিবার, নগর, রাষ্ট্র ইত্যাদি। ঐচ্ছিক দল বা গোষ্ঠী ভলান্টারি গ্রুপ যেখানে ব্যক্তি স্বেচ্ছায় ও সচেতন মনে সদস্য হিসেবে যোগদান করে তা ঐচ্ছিক দল নামে অভিহিত, যেমন রাজনৈতিক দল, সংঘ বা সাংস্কৃতিক সংঘ ইত্যাদি। প্রাতিষ্ঠানিক দল বা গোষ্ঠী ইনস্টিটিউশনাল গ্রুপ প্রাতিষ্ঠানিক বা স্থায়ী গোষ্ঠী বলতে সাধারণত শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, গির্জা, চার্চ, প্যাগোডা ইত্যাদিকে বোঝায়। অপ্রাতিষ্ঠানিক দল বা গোষ্ঠী নন ইনস্টিটিউশনাল গ্রুপ অপ্রাতিষ্ঠানিক বা অস্থায়ী গোষ্ঠী বলতে সাধারণত ক্রীড়া সংঘ, রাজনৈতিক সংঘ, শ্রমিক সংঘ ইত্যাদিকে বোঝায়। সমাজবিজ্ঞানী পার্ক ও বার্জেস দল বা গোষ্ঠীকে কয়েকটি ভাগে ভাগ করেছেন, যথা স্থানভিত্তিক দল বা গোষ্ঠী, অস্থানভিত্তিক দল বা গোষ্ঠী। স্থানভিত্তিক দল বা গোষ্ঠী যেসব গোষ্ঠী কোনো নির্দিষ্ট এলাকায় গড়ে ওঠে তাকে স্থানভিত্তিক দল বলা হয়, যেমন সম্প্রদায়, সংঘ, রাষ্ট্র ইত্যাদি। অস্থানভিত্তিক দল বা গোষ্ঠী কোনো নির্দিষ্ট স্থানে আবদ্ধ নয় এমন গোষ্ঠীকে অস্থানভিত্তিক দল বলা হয়, যেমন সামাজিক শ্রেণী, জাতি, বর্ণ ইত্যাদি। সমাজবিজ্ঞানী পার্ক ও বার্জেস উপযুক্ত শ্রেণীবিভাগ ছাড়াও দল বা গোষ্ঠীর একটি ব্যাপক শ্রেণীবিভাগের কথা উল্লেখ করেছেন, যথা পরিবার, ভাষা বা নরবংশগত গোষ্ঠী, স্থানভিত্তিক গোষ্ঠী, দ্বন্দ্বমূলক গোষ্ঠী যেমন রাজনৈতিক দল, শ্রমিক সংঘ ইত্যাদি, এবং সামাজিকভাবে খাপ খাইয়ে চলার সংগঠিত গোষ্ঠী যেমন সামাজিক শ্রেণী ও জাতি, বর্ণ। সমাজবিজ্ঞানী ম্যাকডোনাল্ড গোষ্ঠীকে দুই ভাগে ভাগ করেছেন, যথা সময়োচিত গোষ্ঠী, উদ্দেশ্যমূলক গোষ্ঠী। সমাজবিজ্ঞানী জে.এল. গিলিন ও জে.পি. গিলিন কয়েকটি উপাদানের ভিত্তিতে গোষ্ঠীকে বিভক্ত করেছেন: রক্তের সম্পর্কের ভিত্তিতে, জাতিগোষ্ঠী সমূহ, শারীরিক বৈশিষ্ট্যের ভিত্তিতে যেমন বয়স, লিঙ্গ, নরবংশগত ইত্যাদি গোষ্ঠী সমূহ, স্থায়ী ও অস্থায়ী গোষ্ঠী এবং সাংস্কৃতিক গোষ্ঠী।
উপযুক্ত আলোচনা আলোকে বলা যায় যে দল হচ্ছে একটি সামাজিক একক। সামাজিক মানুষ টিকে থাকার তাগিদে দলভুক্ত হয় এবং দলের মাধ্যমে মানুষ সমাজ জীবনের পূর্ণতা পায়। তাই সমাজ এবং ব্যক্তি জীবনে বিভিন্ন প্রকার দল অপরিহার্য। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এ পর্যায়ে আলোচনা করব সমাজ কাঠামো বলতে আমরা কি বুঝি। সমাজ কাঠামো ইংরেজিতে বলা হয় সোশ্যাল স্ট্রাকচার। সহজ কথায় সমাজ কাঠামো বলতে সমাজের গঠন প্রণালীকে বোঝায়। বিভিন্ন সমাজবিজ্ঞানী সমাজ কাঠামোর সংজ্ঞা দিয়েছেন। আমরা কয়েকজন বিজ্ঞানী সংজ্ঞা উপস্থাপন করার চেষ্টা করছি। মরিস জিন্সবার্গ বলেন, প্রধান প্রধান গোষ্ঠী ও প্রতিষ্ঠানের সমন্বয় রূপই হল সমাজ কাঠামো। নৃবিজ্ঞানী রেডক্লিফ ব্রাউন বলেন, ব্যক্তির সঙ্গে ব্যক্তির সব ধরনের সামাজিক সম্পর্ক হচ্ছে সমাজ কাঠামো। কার্ল মার্কস বলেন, উৎপাদন শক্তি ও উৎপাদন সম্পর্কের সমন্বয়ে গড়ে ওঠে সমাজ কাঠামো। প্রদত্ত সংজ্ঞাগুলোর আলোকে আমরা বলতে পারি যে সমাজ কি কি উপাদান দ্বারা কিভাবে গঠিত সেটাই সমাজ কাঠামোর মূল বিষয়। সমাজকে পূর্ণাঙ্গভাবে জানার জন্য সমাজ বিজ্ঞান সমাজ কাঠামোর উপর বিশেষ গুরুত্ব আরোপ করে থাকে। এ পর্যায়ে আলোচনা করব সংঘ বলতে আমরা কি বুঝি। সংঘের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে অ্যাসোসিয়েশন। যখন এক বা একাধিক উদ্দেশ্য সাধনের জন্য কতিপয় লোক সংগঠিত হয় তখন তাকে সংঘ বা সমিতি বলে। সমাজবিজ্ঞানী ম্যাকাইভারের মতে যৌথভাবে এক বা একাধিক সাধারণ উদ্দেশ্য সাধনের জন্য সংগঠিত দলই হচ্ছে সংঘ। অকবার্ন ও নিমকপ বলেন, সংঘ হল সেসব সংগঠন যা অপেক্ষাকৃত বিশেষ উদ্দেশ্যকে কেন্দ্র করে গঠিত হয় এবং যা সামাজিক ব্যাপারে সুপরিচিত রীতিনীতির অংশ। জিন্সবার্গ বলেন, সংঘ হল একটি মানব গোষ্ঠী যা কোনো বিশেষ বা কতগুলো নির্দিষ্ট বা সীমাবদ্ধ উদ্দেশ্য সাধনের জন্য একত্র হয়। উপযুক্ত সংজ্ঞাগুলোর আলোকে আমরা বলতে পারি যে কতিপয় বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য একত্রিত হওয়া মানব গোষ্ঠী হল সংঘ। একটি সংঘ বা সমিতির মধ্যে মানুষ সব সামাজিক উদ্দেশ্য মেটাতে পারে না, তাই একই ব্যক্তি বিভিন্ন সংঘের সদস্য হয়। প্রতিষ্ঠানের সংজ্ঞা। প্রতিষ্ঠানের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ইনস্টিটিউশন। মানুষের প্রয়োজন পূরণের তাগিদেই প্রতিষ্ঠানের উদ্ভব হয়েছে। প্রতিষ্ঠান বলতে সাধারণত কতগুলো প্রতিষ্ঠিত কার্যাবলীকে বোঝায়। বিভিন্ন সমাজবিজ্ঞানী বিভিন্নভাবে প্রতিষ্ঠানের সংজ্ঞা দিয়েছেন। নিম্নে আমরা কয়েকজনের সংজ্ঞা উপস্থাপন করছি। সামনার ও কেলারের মতে প্রতিষ্ঠান হলো এমন একটি সক্রিয় ব্যবস্থা যা সামাজিক লোকরীতি লোকতারকে কেন্দ্র করে গড়ে ওঠে, যেমন পরিবার, বিবাহ ইত্যাদি। সমাজবিজ্ঞানী রসের মতে সামাজিক প্রতিষ্ঠান হলো সামাজিক সম্পর্ক বজায় রাখার একটি উপায়। সমাজবিজ্ঞানী জিসবার্টের মতে প্রতিষ্ঠান হলো সমাজ কর্তৃক গৃহীত এমন একটি স্থায়ী ব্যবস্থা যা ব্যক্তি ও গোষ্ঠী সম্পর্ক নিয়ন্ত্রণ করে। উপযুক্ত সংজ্ঞাগুলোর আলোকে বলা যায় যে প্রতিষ্ঠান ছাড়া সমাজের অস্তিত্ব কল্পনা করা যায় না। মানব সমাজে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান দেখা যায়। এই সকল প্রতিষ্ঠানের মাধ্যমে সমাজ জীবন নিয়ত চলমান থাকে। আদর্শ ও মূল্যবোধ বলতে আমরা কি বুঝি। আদর্শের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে নর্মস এবং মূল্যবোধের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ভ্যালু। আদর্শ সাধারণভাবে বলা যায় যে সমাজে মানুষ উন্নত জীবন গড়ে তোলার প্রয়াসে সমাজ তথা সংস্কৃতি দ্বারা যে কাঙ্ক্ষিত এবং প্রতিষ্ঠিত আচার আচরণ রীতিনীতি জন্ম দেয় এবং তা মেনে চলে তাকেই বলা হয় আদর্শ বা নর্মস। মূল্যবোধ সাধারণভাবে বলা যায় ভালো মন্দ, উচিত অনুচিত, সত্য মিথ্যা, হিংসা বিদ্বেষ, লোভ লালসা ইত্যাদি সম্পর্কে সমাজে বিদ্যমান ধারণাকেই
মূল্যবোধ বলা হয়। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা এসব বিষয়ে পাঠ্য বই অবশ্যই অনুশীলন করবে এবং আমাদের এই ক্লাস অনলাইন ভিডিও ক্লাস লেকচারগুলো দেখবে এবং আয়ত্ত করার চেষ্টা করবে, তাহলে পরীক্ষায় ভালো ফলাফল করা সম্ভব হবে। সুপ্রিয় শিক্ষার্থী, আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।